হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। রয়টার্স ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট বিরোধ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে উভয় পক্ষ আপাতত সামরিক তৎপরতা স্থগিত রাখতে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি বলেছেন, ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি লেবাননে হামলা বন্ধ না করায় তা বাস্তবায়ন হবে না। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে সিরিয়ার কুনেইত্রা ও দারা প্রদেশে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে দামেস্ক বলেছে, এসব হামলা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। আগামী 30 দিন হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, এ বিষয়ে অন্য কোনো দেশের একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। প্রণালীটি পুরোপুরি পুনরায় চালু হতে বিলম্ব ঘটতে পারে বলেও জানান আরাকচি। এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করার লক্ষ্যেই ইরান কাজ করছে বলেও ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি আরও বলেন, হরমুজের এই দায়িত্ব ইরানের। এ বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। হরমুজ প্রণালীর রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব কেবল ইরানের উপর ন্যস্ত। এই কাজের ক্ষেত্রে অন্য কোনো দেশ বা পক্ষের সংশ্লিষ্টতা নেই। সমঝোতা স্মারকের অধীনে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যে কোনো ধরনের একতরফা পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। এতে প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের বিচার বিভাগীয় সপ্তাহ উপলক্ষে দেয়া এক বার্তায় খামেনি বলেছেন, মিনাব ও লামারদের সংঘটিত শিশু হত্যা এবং যুদ্ধাপরাধের বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে করতে হবে। তিনি জুন 2025 এবং মার্চ 2026 সালের যুদ্ধের সময় ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার কথাও বলেন। খামেনি বলেন, এই অপরাধের হোতাদের গ্রেপ্তার করে এর জন্য জবাবদিহি করতে হবে। এর পাশাপাশি ইরানি জনগণের ওপর ব্যাপক শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করা হয়েছে বলেও তিনি বর্ণনা করেছেন। ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অন্তিম যাত্রায় যোগ দিতে পারে 2 কোটিরও বেশি মানুষ। আগামী 4 জুলাই রাজধানী তেহরান ও পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই অন্তিম যাত্রা। পরে 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। পুরো প্রক্রিয়াটি যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয়, সেজন্য ইসলামিক বিপ্লবী গার্ড ও পুলিশের সঙ্গে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রায় সব নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হবেন, ফলে তাদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান খামেনি। তার মৃত্যুর পরপরই এর পরিকল্পনা করা হলেও নিরাপত্তার কারণে সেটি স্থগিত করা হয় বলে জানায় ইরানি সংবাদ মাধ্যমগুলো। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মার্কিন একচ্ছত্র প্রভাবের সমীকরণ বদলে যাচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ থাকলেও অর্থনৈতিক অংশীদার হিসেবে দ্রুত শক্ত অবস্থান তৈরি করছে চীন। এরই মধ্যে আঞ্চলিক দেশগুলোর মধ্যেও বাড়ছে সরাসরি কূটনৈতিক যোগাযোগ। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, রাজনীতি ও জ্বালানি বাণিজ্যে প্রভাব বিস্তার করে আসছিল যুক্তরাষ্ট্র। সামরিক ঘাঁটি, নৌ উপস্থিতি এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ওয়াশিংটন। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। সামরিক উপস্থিতি বহাল থাকলেও অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে দ্রুত এগিয়ে এসেছে চীন। বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে বেইজিং।
পরিসংখ্যান বলছে গত 2 দশকে চীন ও আরব বিশ্বের মধ্যে বাণিজ্যের পরিমাণ $36 বিলিয়ন থেকে বেড়ে প্রায় $400 বিলিয়নে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যে একাধিক সামরিক ঘাঁটি পরিচালনা করছে এবং বিপুল পরিমাণ অস্ত্র রপ্তানির মাধ্যমে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক ইরান যুদ্ধ এই বিপরীতমুখী অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে। হরমুজ প্রণালীতে যখন সংঘাত চরম রূপ নেয়, তখন চীনের জ্বালানি সরবরাহ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছিল। কিন্তু অনেকের মতে পরিস্থিতি সামাল দেওয়ার মতো সামরিক সক্ষমতা চীনের ছিল না। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের কূটনৈতিক কৌশলে পরিবর্তন আনছে। সৌদি আরব, ইরান এবং তুরস্কের মতো দেশগুলো এখন অনেক ক্ষেত্রে মার্কিন মধ্যস্থতার বাইরে থেকেও সরাসরি সংলাপ ও যোগাযোগ বজায় রাখছে। বিশ্লেষকদের মতে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের উপর নির্ভরতার এই দ্বৈত বাস্তবতা মধ্যপ্রাচ্যে এক নতুন ভারসাম্য তৈরি করছে। একই সঙ্গে আলোচনায় এসেছে একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তির প্রস্তাব। তবে দীর্ঘদিনের অবিশ্বাস, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার ফলে এমন কোনো উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। মনিরুজ্জামান বাবু, ৭১। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১,৫০০ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৩,১৫০ জন। এদিকে ভূমিকম্প আঘাত হানার ৭৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ বছর বয়সী ২ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারী কংক্রিটের নিচে দীর্ঘ সময় আটকে থাকার পর কয়েক ঘণ্টার ব্যবধানে আলাদা দুটি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৈসেস নামের প্রথম শিশুটিকে প্রায় ৩ মিটার গভীর ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে তোলেন উদ্ধারকর্মীরা। তবে মৈসেসকে জীবিত পাওয়া গেলেও তার পাশেই তার মা ও বোনের মরদেহ মিলেছে। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই আরেক ১১ বছর বয়সী বালককে উদ্ধারের ভিডিও প্রকাশ করেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। তীব্র তাপপ্রবাহে পড়ছে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ফলে প্রচণ্ড গরমে কার্যত অচল হয়ে পড়েছে জনজীবন। দুপুরের পরই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও ২ দিন তাপপ্রবাহের এই পরিস্থিতি থাকতে পারে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। কেউ ছাতা নিয়ে হাঁটছেন, কেউ বা সড়কের পাশের দোকান থেকে কিনছেন শরবত বা ঠান্ডা পানি। এমনই চিত্র ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন সড়কগুলোতে। তীব্র তাপপ্রবাহে কার্যত অচল হয়ে পড়েছে দিল্লি সহ ভারতের বিভিন্ন অঞ্চলের জনজীবন। এরই মধ্যে দিল্লি সহ অনেক স্থানে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। এদিকে অসহনীয় এই আবহাওয়ার মধ্যে সাধারণত ব্যস্ত থাকা ইন্ডিয়া গেট যুদ্ধ স্মৃতিসৌধেও কমেছে দর্শনার্থী। আমরা কর্ণাটক থেকে এসেছি, সেখানেও বেশ গরম, তবে তাপমাত্রা এখানকার মতো এত ভয়াবহ নয়। অন্যদিকে স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও ২ দিন এ ধরনের পরিস্থিতি থাকতে পারে। দিল্লি ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে হরিয়ানা, উত্তরপ্রদেশেও আগামী ২ দিন তাপপ্রবাহের পরিস্থিতি এমন থাকতে পারে। তবে বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আর তাহলে তাপমাত্রা কিছুটা কমার আশা করছি আমরা। মে ও জুন মাস সাধারণত ভারতে সবচেয়ে উষ্ণতম সময় থাকে। এ সময় উত্তর ও পূর্ব ভারতের অনেক জায়গায় তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। শারমিন স্বপ্না, ৭১। ইউরোপ জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে অন্তত ১,০০০ মানুষের প্রাণহানির তথ্য রেকর্ড করা হয়েছে। রবিবার দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থার এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে দিয়ে জানায়, তাপপ্রবাহের কারণে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় আরও অনেকে মারা গেছে, যারা পরিসংখ্যানের বাইরে রয়েছে, যে কারণে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে স্থানীয় সময় শনিবার ফ্রান্সে বৃষ্টি হওয়ায় চরম গরম কিছুটা কমেছে। তবে ফ্রান্সের আবহাওয়া সংস্থা বলছে, দেশের বেশিরভাগ অঞ্চলে গরম কমলেও উত্তর পূর্বাঞ্চলে কিছু এলাকায় এখনও
তাপপ্রবাহের সতর্ক বার্তার আওতায় রয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পরও এই তাপপ্রবাহের প্রভাব প্রায় 10 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ফ্রান্সে স্কাই ডাইভারদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে 11 জন নিহত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকালের দিকে এই ঘটনা ঘটে বলে জানায় ফরাসি বার্তা সংস্থা AFP। কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় তোমবেলেইন শহরের বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে উদ্ধারকারী বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয় একাধিক গণমাধ্যম বলছে, বিমানটি স্থানীয় একটি প্যারাশুট স্কুল ব্যবহার করছিল। আর নিহত যাত্রীদের মধ্যে 5 জন স্কাই ডাইভিংয়ের শিক্ষার্থী এবং 5 জন প্রশিক্ষক ছিলেন। বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। সৌদি আরবের রাস তানুরা শহরের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার উৎপাদন সংস্থা আরামকোর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত 14 জনই সৌদি নাগরিক ছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। রাস তানুরা হরমুজ প্রণালীর পূর্ব পশ্চিম উপকূলে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে প্রায় 4 মাস রাস তানুরা টার্মিনালে কার্যক্রম বন্ধ ছিল। গত শুক্রবার থেকে সেখানে অপরিশোধিত তেল লোডিং পুনরায় শুরু হয়েছিল। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ঝাপোরিজিয়ায় রুশ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 1 জন, আহত 2 শিশুসহ 14 জন। রবিবার গাইডেড বোমা দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারী ও এক শিশুকে উদ্ধার করেছে জরুরি বিভাগের কর্মীরা। এদিকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। হামলার পর ঘটনাস্থলে চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের যুদ্ধ ও হামলায় তারা ক্লান্ত। বেসামরিক মানুষের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। পাকিস্তানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দেশটির শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স 15 দিনের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা PEMRA এই নির্দেশ দিয়েছে। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, গত 26 জুন জিও নিউজে পবিত্র মুহররম মাস সম্পর্কিত সফর-ই-ইশক নামে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। উক্ত অনুষ্ঠানে কিছু দৃশ্য প্রদর্শন করা হয় যা দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এতে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতের ঝুঁকিতে তৈরি হয় বলে জানিয়েছে PMRA। এদিকে রবিবার জিও নিউজে এক বিবৃতিতে ক্ষমা চেয়ে জানিয়েছে, প্রচারিত বিষয়বস্তুটি ভুলবশত সম্প্রচারিত হয়েছিল। প্রশ্নবিদ্ধ বিষয়বস্তুটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও জানায় তারা। এদিকে গত 27 জুন রাতে PEMRA এক নোটিশে স্যাটেলাইট, কেবল নেটওয়ার্ক সহ সব ধরনের ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে জিও নিউজের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়। মালয়েশিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ। 3 দিনের প্রদর্শনীতে বাংলাদেশি তৈরি পোশাক নজর কেড়েছে স্থানীয় ব্যবসায়ীদের কাছে। প্রদর্শনীতে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলছেন, এর মাধ্যমে নতুন বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়বে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। মালয়েশিয়ার মাইটেকে কাইজার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সের আয়োজনে 25 জুন থেকে শুরু হয়ে 27 জুন পর্যন্ত চলে আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক প্রদর্শনী, যেখানে প্রথমবারের মতো যোগ দিয়ে সাড়া ফেলেছে বাংলাদেশ। বিশ্বের 6টি দেশের শতাধিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিলেও স্থানীয় ব্যবসায়িকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের স্টল, যেখানে দেশের তৈরি বিশ্বমানের নিটওয়্যার তৈরি পোশাক এবং বস্ত্রশিল্পের বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য ও উৎপাদন সক্ষমতার প্রদর্শন করা হয়। তুলনামূলকভাবে আমরা সাশ্রয়ী মূল্যে আসলে গার্মেন্টস পণ্য দিতে পারি। তো আমরা এই মেলাটাকে একটি গুরুত্বপূর্ণ মেলা হিসেবে বিবেচনা করছি। এর কারণেই বাংলাদেশ হাইকমিশন উদ্যোগ নিয়েছে এই মেলাতে প্রথমবারের মতো আমরা অংশগ্রহণ করছি। এখানে আমরা মোটামুটি ভালো
সাড়া পাচ্ছি। এখানে বেশ কিছু ব্যবসায়ী আসছেন এবং যারা ইতোমধ্যে বাংলাদেশের বাজার সম্পর্কে জানেন। স্বল্প মূল্যে মানসম্মত বাংলাদেশি সুতি পোশাকের প্রতি আগ্রহ অনেকের। মেলায় অংশ নেয়া ব্যবসায়িকরা বলছেন, মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের কদর রয়েছে সম্ভাবনাও। মালয়েশিয়ার মার্কেটটাকে ডিসকভার করার জন্য আমরা এসেছি এখানে। তো আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। যারা মালয়েশিয়ার ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা আমাদেরকে অনেক ইনকোয়ারি দিয়েছে। চায়না থেকে এসেছে, মাদাগাস্কার, দেন আমরা কিছু ক্লায়েন্ট পেয়েছি স্পেন থেকেও। সো তারা খুবই ইন্টারেস্টেড হয়েছে বাংলাদেশের আমাদের প্রোডাক্টের বিষয়ে। ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে আপ আনটিল শিপিং পর্যন্ত সবগুলো প্রসেস আমাদের থ্রু দিয়ে করা যাবে। মালয়েশিয়াতে বাংলাদেশি প্রোডাক্টের প্রচুর ডিমান্ড আছে, ওরা খুব পছন্দ করে। ফ্যাব্রিকের ব্যাপারে খুবই আগ্রহ, বিশেষ করে স্পেশালি কটন ফ্যাব্রিকের উপরে। মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই আসে তৈরি পোশাক থেকে। 200 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় আসে এ খাত থেকে। তবে এ ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে পোশাক শিল্পে মালয়েশিয়াতে বাংলাদেশের বাজার সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ব্রাজিলে রিও ডি জেনেইরোর 3 বোন লেভিটা, জোরাইদে এবং জুলিনা, যাদের বয়স যোগ করলে দাঁড়াবে 316 বছর। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী 3 বোন তারা। তাদের জীবন কাহিনী এখন হয়ে উঠেছে বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ অংশ। গবেষকরা তাদের ডিএনএ বিশ্লেষণ খুঁজছেন দীর্ঘায়ুর পেছনের সম্ভাব্য জেনেটিক রহস্য। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। ব্রাজিলের এক অবিশ্বাস্য গল্প। 3 বোন যাদের মোট বয়স 316 বছর। পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী 3 বোন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তাদের। 109 বছর বয়সী লেভিটা, 104 বছরের জোরাইদে এবং 103 বছরের জুলিনা। এই 3 বোন এখন বিজ্ঞানীদের নতুন গবেষণার কেন্দ্রবিন্দু। সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই বোনদের ডিএনএ পরীক্ষা করছেন। তারা বুঝতে চেষ্টা করছেন কিভাবে কোন জিন বা বংশগত বৈশিষ্ট্য তাদেরকে এত দীর্ঘজীবন দিতে পারে। যারা 100 বছরের বেশি বেঁচে আছেন এবং যেসব পরিবারে অনেকেই দীর্ঘ জীবন পেয়েছেন, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা মূলত প্রোটেক্টিভ জিন খুঁজে থাকি এবং আমাদের ধারণা এই শতবর্ষী 3 বোনের শরীরে এমন জিন 1-এর অধিক রয়েছে, আর এ কারণেই তারা এত দীর্ঘ এবং সুস্থ জীবন লাভ করেছেন। গবেষণায় দেখা হচ্ছে শতবর্ষী মানুষ এবং যাদের বয়সজনিত অসুখ আছে তাদের মধ্যে পার্থক্য কোথায়। আশা করা হচ্ছে এই 3 বোনের পরিবার থেকে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে। আমার মতে জীবন শুরু হয় জন্ম থেকেই। মায়ের পুষ্টি খুব গুরুত্বপূর্ণ। আমরা ছোটবেলা থেকে ঘরের তৈরি খাবার খেয়ে বড় হয়েছি। সবজি, শাকসবজি সবই নিজের হাতে চাষ করা। আমরা ছোটবেলায় নদীতে যেতাম, মাথায় করে পানি আনতাম, মাছ ধরতাম, খেলতাম, সাঁতার কাটতাম। সবকিছুই ছিল একদম তাজা খাবার। তখন ফ্রিজও ছিল না। হয়তো এভাবেই আমরা ভালো থেকেছি। গবেষকরা বলছেন শুধু জীবনধারা নয়, জিনগত কারণও দীর্ঘায়ুর পেছনে বড় ভূমিকা রাখতে পারে। তারা আশা করছেন ভবিষ্যতে শত শত শতবর্ষীর তথ্য বিশ্লেষণ করে বয়সজনিত রোগ প্রতিরোধের নতুন দিক উন্মোচন করা সম্ভব হবে। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।